মোকদ্দমা জনগণ বনাম অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তী সরকারের সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি বিগত স্বৈরাচারী সরকারের সময় নেয় একটি প্রকল্প যেটি প্রায় 10 বছর ধরে চলমান রয়েছে, যেটি 3 বছরে শেষ হওয়ার কথা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রকল্প বাংলাদেশের সরকার গ্রহণ করেছে চীনা কোম্পানিদের সাথে এক ধরনের চুক্তির মাধ্যমে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটি একটি অসম চুক্তি এবং সেটার স্বচ্ছতার ব্যাপক ঘাটতি রয়েছে। এই প্রকল্পে দুর্নীতি হয়েছে। এই প্রকল্পে আমাদের যে রাষ্ট্রীয় আইন সেটা অমান্য হয়েছে। এই প্রকল্পে হচ্ছে আমাদের যে সরকারি বাংলাদেশ রেলের যে জমি, সেই জমি বেহাত হয়েছে, পরিবেশ ছাড়পত্র রাখা হয়নি এবং বিদেশি কোম্পানিগুলিকে মানে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশের ন্যূনতম যতটুকু অধিকার সেটাকে মানার জন্য হচ্ছে সরকারও কোনো দিক নির্দেশনা দেয়নি এবং হচ্ছে তারাও সেই বিষয়গুলি বারবার হচ্ছে অবজ্ঞা করে এসেছে। কারণ হচ্ছে এর পিছনে সরকারি আমলা, একটি সিন্ডিকেটবাজ মহল, নানা ধরনের হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ, ব্যবসায়ী, এনজিও এবং নানা পক্ষের লোকজন হচ্ছে এই সব ধরনের প্রকল্পের মধ্যে হচ্ছে যুক্ত ছিল। তো আজকে আপনাদেরকে আমরা বিজ্ঞ আদালতকে আমরা এটা জানাতে চাই যে এই প্রকল্পে আমরা যেসব অভিযোগগুলি আজকে উপস্থাপন করব তার মধ্যে অন্যতম হচ্ছে যে অর্থনৈতিক যে কারসাজি ও এটা একটা পিপিপি প্রকল্প। এই পিপিপি প্রকল্পের হচ্ছে নীতিমালা ভঙ্গ করা হয়েছে। সেই বিষয়ে তথ্যপাত্র আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের পরবর্তী যিনি বলবেন তিনি উপস্থাপন করবেন। আমি শুধু ঝিল ভরাট করে হচ্ছে এইসব পিলার তোলার মাধ্যমে হচ্ছে এটা ব্যত্যয় ঘটানো হয়েছে এবং আপনারা জানেন যে বিজিএমই বিল্ডিং ভাঙার জন্য যে 10 বছরের প্রায় আন্দোলন এবং সেটা আমাদের উচ্চ আদালতের একটা সুনির্দিষ্ট নির্দেশনা আছে সেটা মানা হয়নি এবং আমাদের হচ্ছে যে মাঠ পার্ক জলাশয় আইন যেটা সেটাও রক্ষা করা হয়নি এবং হাতির ঝিলে পান্থকুঞ্জে হচ্ছে আরেকটি রিট সেটাও মানা হয়নি। এগুলো বিস্তারিত হচ্ছে আমাদের পরবর্তী বক্তা বলবেন। আমাদের এখানে দেখবেন যে পরিবেশ এই প্রকল্পটিতে আমরা 6 মাস থাকার পরে আমাদের অনুসন্ধানে আমরা দেখেছি এবং আমরা জানতে পেরেছি আমাদের সাক্ষীদের মাধ্যমে যে এখানে হচ্ছে যে পরিবেশ ছাড়পত্র যেটা সেটা ব্যর্থ করা হয়েছে এবং পরিবেশ ছাড়পত্র মেয়াদ উত্তীর্ণ। এইখানে আরেকটা হচ্ছে যে বৈষম্যমূলক চুক্তির আমরা নানা ধারা হচ্ছে দেখতে পাচ্ছি এবং সেগুলি হচ্ছে জনস্বার্থ বিরোধী ও দুর্নীতিগ্রস্ত প্রকল্প এবং প্রকল্পের অজুহাতে আপনাদেরকে আমরা এখানে কেন দাঁড়িয়েছিলাম প্রথম দিকে বিজ্ঞ আদালতের আমরা মনোযোগ আকর্ষণ করতে চাই যে আমরা সবকিছুই চিন্তা করছি আমাদের এই শহরের থেকে মানবকেন্দ্রিক চিন্তা করছি, কিন্তু আমরা মূলত এই আন্দোলনটা শুরু করেছিলাম যেদিন হচ্ছে 14 ডিসেম্বর মাননীয় বিজ্ঞ আদালত এবং আদালতের বিচারকবৃন্দ সেদিন হচ্ছে আমরা দেখেছি যে গাছ কাটার পরে রাতের বেলা যখন তারা গাছ কেটেছে তখন ছিল পাখির ডিম পাড়ার সময় এবং তখন হচ্ছে গাছের নিচে পাখির ডিম, বাসা এবং সদ্য ফুটন্ত বাচ্চা সেখানে পড়েছিল। আমরা তখন আসলে একটা শপথ নিয়েছিলাম যে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে যে আমরা কোনোভাবেই এই যে যারা আমাদের নন হিউম্যান, হ্যাঁ আমাদের বন্ধু যারা আমাদের নন হিউম্যান নাগরিক বাংলাদেশে তাদের পক্ষে আমরা দাঁড়াবো এবং কথা বলবো। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মজলুম ফুল পাখি হত্যার পক্ষে কথা বলার জন্য হচ্ছে কেউ নেই এবং বাংলাদেশের যাবতীয় হচ্ছে যে আইন সেটাকে অবজ্ঞা করা হয়েছে। এটা এক ধরনের রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী অবস্থা এবং দখলদারিত্ব এবং আমরা মনে করি যে এই পান্থকুঞ্জ মোকদ্দমায় আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই রকম জনপরিসর দখল, দূষণ বা হচ্ছে আইন লঙ্ঘন করে কোনো কিছু উপস্থাপন করা এবং সরকার যদি সেগুলি ব্যত্যয় ঘটায় নাগরিক অধিকারের আন্দোলনের মাধ্যমে আমরা যেহেতু সেটা হচ্ছে মানে এই একটা দৃষ্টান্তমূলক রায় আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং আপনারা জানেন যে এই রকম একটি জনস্বার্থের একটি প্রকল্প এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত যে রাস্তাটি এখান দিয়ে যাবে সেইটার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পান্থকুঞ্জ উদ্যানে অলরেডি 2000 গাছ কেটে ফেলা হয়েছে এবং হাতিঝিল ভরাট করা ফেলা হয়েছে। এই অঞ্চলের লোকজনের যাওয়া এই ভূমিকম্পে বা হচ্ছে অগ্নিকাণ্ডে যাওয়ার কোনো জায়গা নেই। আশেপাশের প্রায় 15 লাখ মানুষের জন্য একটা ন্যূনতম খেলার মাঠ নাই এবং আপনারা যদি গুগল ম্যাপসেও দেখেন, আপনারা যদি স্যাটেলাইট ডেটা অ্যানালাইসিস করেন দেখবেন যে এখানে ন্যূনতম সবুজ অবশিষ্ট নাই। আপনারা জানেন বিজ্ঞ আদালত যে মানুষের সুস্থ বিকাশের জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাণ প্রকৃতি পরিবেশের দরকার আছে। তো একইভাবে হচ্ছে বাংলাদেশের যেসব প্রাণীকুল এবং ফুল পাখি তরুলতা যারা হচ্ছে তাদের
অধিকারটা পাচ্ছে না আমাদের মানুষের কারণে, তারা তাদের আভাস হারাচ্ছে, এটা নিশ্চিত করা আমি মনে করি যে এটাও একটা হচ্ছে আমাদের মানুষ যারা আমরা তাদের হচ্ছে নাগরিক অধিকারের মধ্যে পড়ে। এবং আপনারা জানেন যে এখানে আমরা যখন স্থানীয় জনগণ, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন এবং আমাদের সহযোগী সংগঠন, বিশেষজ্ঞ সবাইকে নিয়ে এই আন্দোলনটা পরিচালনা করি, সেইটার হচ্ছে শুরুর প্রথম দিকেই হচ্ছে আমাদের উপরে হচ্ছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং হচ্ছে গ্রিন ভয়েসের সহ সমন্বয়ক হচ্ছে হুমায়ুন কবির সুমন, তাদের নেতৃত্বে এখানে হচ্ছে আমাদের উপরে হামলা চালানো হয়। সেইখানে আমাদের 2 জন কর্মী গুরুতর আহত হয় এবং তারা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হয়। আমরা এরকম নানান তথ্য উপাত্ত আপনাদের কাছে হাজির করবো এবং বিজ্ঞ আদালতের কাছে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে দেখেন, প্রায় 6 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা শুধুমাত্র সরকারকে বলেছি যে আমাদের যে এইসব এই প্রায় 800-900 পাতার নথি ঘেটে যে তথ্য উপাত্ত আমরা বিভিন্ন মাধ্যমে লিখেছি, গণমাধ্যমে জানিয়েছি, আমাদের প্রায় 40টার মতো সমাবেশ এবং সাংস্কৃতিক সমাবেশ করেছি, সংহতি সমাবেশ করেছি, তার মাধ্যমে আমরা জানিয়েছি। কিন্তু দেখেন যে আমরা কিন্তু এই হামলার সুষ্ঠু তদন্ত পাই নাই, কোনো বিচার পাই নাই। এবং সরকারের পক্ষ থেকে যে 3 উপদেষ্টা এসে আমাদেরকে আশ্বাসবাণী দিয়েছিলেন, তারা সেই আশ্বাস রাখেননি। এতে বোঝা যায় যে বর্তমান অন্তর্বর্তী সরকার, আমাদের যে বিবাদী পক্ষ, তারা হচ্ছে যে তাদের যে গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার, যেহেতু তারা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার নয়, তারা গণ অভ্যুত্থানের যে অঙ্গীকার সেটাকে হচ্ছে ব্যত্যয় ঘটিয়েছেন। এবং তারা বারবার বলছেন মিডিয়ার মাধ্যমে যে তারা চান যে কোনো ধরনের রাস্তাঘাট না আটকে, মিছিল মিটিং না করে কিভাবে আলাপের মাধ্যমে হচ্ছে এগুলির সমাধান করা যায়। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 6 মাস ধরে এত বৃহৎ আন্দোলন সংগঠিত করার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সাড়া পাইনি এবং তারা এতগুলি হচ্ছে নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন। তারা এই এটার জন্য হচ্ছে কোনো ধরনের কোনো জবাবদিহিতাও হচ্ছে দেন নাই। তো আজকে আমি মাননীয় বিজ্ঞ আদালতের কাছে হচ্ছে এই প্রাথমিক সূচনা বক্তব্যটি দিলাম। আমাদের পরবর্তীতে আমি অনুরোধ জানাবো আমাদের প্রসিকিউটর নাইমুল হাসান, তিনি হচ্ছে সমন্বয়ক বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের, তিনি এসে হচ্ছে আমাদের এই বিস্তারিত তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন বাদীপক্ষের প্রসিকিউটর হিসেবে জনগণের পক্ষ হতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাননীয় আদালতের নিকট অভিযোগসমূহ উপস্থাপন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। আর একই সাথে আমি জিজ্ঞেস করতে চাই যে বিবাদী পক্ষ কি এখানে উপস্থিত আছেন? আপনি তো শুধু বাদী পক্ষের জন্য অনুমতি চাইলেন। আচ্ছা, আমরা 26 তারিখ বিবাদী পক্ষের যত ধরনের আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বিবাদী পক্ষের সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা এবং বিভাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এবং ইমেইল মারফত তাদেরকে এই গণশুনানিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা আমাদের আমন্ত্রণ পক্ষ রক্ষা করেননি। এটা আজকের গণশুনানিতে তাদের অনুপস্থিতি প্রমাণ করে যে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। মাননীয় বিচারকগণ, আজ 168 দিন যাবৎ বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 14 ডিসেম্বর 2024 তারিখ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির 11তম দিনে অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা পান্থকুঞ্জ জন উদ্যানে এসে অতি সত্বর এই বিষয়ে আন্দোলনকারীদের সাথে একটি মিটিং করার প্রতিশ্রুতি দেন। আন্দোলনের প্রায় 5 মাস পার হয়ে গেলেও উপদেষ্টাদের নিকট হতে এই বিষয়ে কোনো উদ্যোগ দেখা যায়নি। 3 উপদেষ্টা তাদের দেয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে অবস্থান কর্মসূচির 143তম দিনে বিগত 5 মে 2025 তারিখে
পান্থকুঞ্জ হাতিঝিল ধ্বংসকারী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি থেকে পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ বাতিল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের রাষ্ট্রীয় আইন অমান্য, অনিয়ম, অব্যবস্থাপনা, জনভোগান্তি, হতাহতের ঘটনা, স্বেচ্ছাচারিতা এবং দুর্নীতি উদ্ঘাটনে তদন্ত কমিশন গঠন করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা এবং উপরোক্ত উপদেষ্টাদের বরাবর চিঠি প্রদান করা হয়। প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে 2 সপ্তাহ পার হয়ে গেল উক্ত বিষয়ে কোনো সদুত্তর না পাওয়ায় এই প্রকল্প প্রণয়নে সংবিধান, আইন ও নীতিমালার লঙ্ঘন, দুর্নীতি ও অনিয়ম, প্রকল্পটি জনস্বার্থ বিরোধী হওয়া, প্রকল্পের কারণে স্থানীয় পরিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, স্থানীয় নারী শিশু সহ সর্বস্তরের মানুষ এর ফলে বঞ্চিত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, নগরের যানজট বাড়ার আশঙ্কা এবং ঢাকার এই গুরুত্বপূর্ণ উদ্যানটির রক্ষায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতার অভিযোগে আজকের এই মোকদ্দমা দায়ের করা হয়েছে। আজকের গণশুনানিতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাসমূহকে রেজিস্ট্রিকৃত ডাকের চিঠি এবং ইমেইল প্রদান করা হয়েছে, যেটা আপনাদের সংযুক্তি 1-এ উপস্থাপন করা হয়েছে। কিন্তু আজকের এই গণশুনানিতে তাদের অনুপস্থিতি প্রমাণ করে যে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমি এখন বাদীপক্ষের প্রসিকিউটর হিসেবে জনগণের পক্ষ হতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাননীয় আদালতের নিকট অভিযোগসমূহ উপস্থাপন করব। অভিযোগ 1, অর্থনৈতিক কারসাজি ও পিপিপি নীতিমালা ভঙ্গ করা। মাননীয় বিচারকের কাছে দাখিলকৃত সংযুক্তি 2 এবং 3 দেখার অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল প্রকল্পটি, যার নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্প, 8,940 কোটি টাকা ব্যয়ে 2011 সালের জুলাই থেকে 2014 সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়নের জন্য একনেকে অনুমোদন পেলেও অনিয়ম, অব্যবস্থাপনা, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে 3 বছরের এই প্রকল্প 1 যুগ পার হলেও সম্পন্ন করা যায়নি। বিদেশি কোম্পানির ব্যয় দেখানো হয়েছে 6,527 কোটি টাকা, যা প্রাক্কলিত ব্যয় 73% এবং বাংলাদেশ সরকারের ব্যয় দেখানো হয়েছে 2,413 কোটি টাকা, যা প্রাক্কলিত ব্যয়ের 27%। কিন্তু এর বাইরে উড়াল সড়কের জন্য জমি প্রদান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, বিভিন্ন সেবা সংস্থার লাইন সরানো ও পরামর্শকদের ব্যয় মেটানোর জন্য 4,917 কোটি টাকার সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রজেক্ট নামে আরেকটি প্রকল্প নেয় সেতু বিভাগ, যার পুরো ব্যয় বহন করবে দেশের জনগণ। লিঙ্ক প্রকল্পের ব্যয় যুক্ত করলে দেখা যায় যে সর্বমোট প্রাক্কলিত 13,857.57 কোটি টাকার মধ্যে 52.9%, মানে 7,330.57 কোটি টাকা বহন করবে বাংলাদেশের জনগণ। মাননীয় বিচারকগণের কাছে দাখিলকৃত সংযুক্তি 4-এ গাইডলাইন ফর ভায়াবিলিটি গ্যাপ ফাইন্যান্সিং ফর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ 2010 শীর্ষক সরকারি প্রজ্ঞাপনটি দেখার অনুরোধ করছি। উক্ত প্রজ্ঞাপনের 5B অংশে বলা আছে যে the total viability gap financing in the form of capital grant shall not exceed 30% of the total estimated project cost. বিজ্ঞ আদালতে দাখিলকৃত নথিসমূহ পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে প্রকল্পের ব্যয়বহুল খাতসমূহ আলাদা লিঙ্ক প্রকল্পের আওতায় এনে পিপিপি প্রকল্পকে লাভজনক করে দেখানোর এই প্রচেষ্টা জনগণের সাথে স্রেফ প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এই প্রকল্প অনুমোদন ও নির্মাণ কাজ পরিচালনার মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরের অধীনস্থ পিপিপি অথরিটি ও সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ সেতু বিভাগ সরকারি নীতিমালা ভঙ্গ করেছেন এবং জনগণের সাথে অর্থনৈতিক প্রতারণা করেছেন বিধায় অভিযুক্ত বিবাদীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রদানের প্রার্থনা করছি। অভিযোগ 2, সংবিধান, আইন ও আদালতের নির্দেশনার ব্যত্যয়। মাননীয় বিচারকবৃন্দ, বিবাদী পক্ষের বিরুদ্ধে আনীত আমাদের দ্বিতীয় অভিযোগ হচ্ছে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে আইন ও আদালতের নির্দেশনা অমান্য করা হয়েছে। সংযুক্তি 5-এ প্রদর্শিত বাংলাদেশ সংবিধানের 18 ক অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয়েছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। আমাদের অভিযোগ হল
উন্নয়ন প্রকল্পের নামে পান্থকুঞ্জ পার্কের আনুমানিক 2000 পূর্ণবয়স্ক বৃক্ষ নিধন করে, যা সংযুক্তি 6 স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে, এবং হাতিঝিল জলাধার ভরাট করে সংযুক্তি 7 স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে, সরকার সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি লঙ্ঘন করেছে। যদিও সংবিধানের 8 অনুচ্ছেদ অনুযায়ী মূলনীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়, তথাপি সংবিধান সংস্কার কমিশন এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরিবেশের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করার সুপারিশ করেছে। তাছাড়া কেবল মূলনীতি বলবৎযোগ্য নয়, এই অজুহাতে সরকার নতুন করে জনদুর্ভোগ ও নিপীড়নের ক্ষেত্র তৈরি করতে পারে না। জনগণের পক্ষে উত্থাপিত এই অভিযোগ আমলে নিয়ে সরকারের বিরুদ্ধে যথাযথ নির্দেশনা প্রদানের প্রার্থনা করছি। আমি মাননীয় বিচারকবৃন্দের নিকট দাখিলকৃত সংযুক্তি 8-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। পান্থকুঞ্জ নিয়ে রিট পিটিশন নং 1985, যা 2014 সালে করা হয়েছিল। এই রিট পিটিশনে এই মহামান্য আদালত পান্থকুঞ্জকে মাস্টার প্ল্যান অনুযায়ী উন্মুক্ত রাখার নির্দেশনা প্রদান করে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ক্ষেত্রে আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ ছাড়পত্র না নিয়ে অবকাঠামো নির্মাণ শুরু করে। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1953 অনুযায়ী খোলা জায়গার সংজ্ঞা হিসেবে বলা আছে যে খোলা জায়গায় সর্বনিম্ন অংশ হতে আকাশ পর্যন্ত বাধা তৈরি করে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে মহামান্য আদালতের নির্দেশনা অমান্য করা হয়েছে, যা মূলত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আদালত অবমাননার শামিল। এ বিষয়ে আজকের এই গণ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা প্রার্থনা করছি। এছাড়াও সংযুক্তি 9 হাতিঝিল নিয়ে করা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নাম্বার 1162 অফ 2013 এর রায়ও সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন মাস্টার প্ল্যানে জলাধার হিসাবে চিহ্নিত করা হাতিঝিলে যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ 2000 সালে প্রণীত মহানগরী বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকা সহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ভঙ্গ করার শামিল মর্মে রায় প্রদান করেছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের জন্য পিলার স্থাপন করে হাতিঝিল ভরাট করে যেভাবে এর শ্রেণী পরিবর্তন করা হয়েছে, তাতে মহামান্য আপিল বিভাগের রায়ের লঙ্ঘন সহ অপরাপর আইনের ব্যত্যয় ঘটেছে। বিজ্ঞ বিচারকগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাসমূহের দায় নিরূপণ পূর্বক যথাযথ সিদ্ধান্ত প্রদানের জন্য অনুরোধ করছি। অভিযোগ 3, মেয়াদোত্তীর্ণ পরিবেশ ছাড়পত্র ও শর্তাবলীর লঙ্ঘন। সম্মানিত বিচারক মণ্ডলী, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে গত 9 জানুয়ারি 2025 তারিখে পরিবেশ অধিদপ্তরে হাতিঝিল ও পান্থকুঞ্জের চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিবেশ ছাড়পত্র বিষয়ক তথ্য প্রাপ্তির আবেদন করা হয়। এর নিমিত্ত পরিবেশ অধিদপ্তর হতে প্রাপ্ত চিঠি, যা সংযুক্তি 10-এ যুক্ত করা আছে, সেই চিঠির তথ্য অনুযায়ী পান্থকুঞ্জ পার্কে সহস্রাধিক গাছ কেটে এবং হাতিঝিল জলাধারে মাটি ফেলে ভরাট করে নির্মাণ কাজ পরিচালনা করার জন্য পরিবেশ ছাড়পত্রের কোনো আবেদন পাওয়া যায়নি মর্মে জানানো হয়েছে। এছাড়াও প্রদানকৃত নথিসমূহ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যাদি বিজ্ঞ বিচারকদের সামনে আমি এখন তুলে ধরব। সর্বশেষ 9/2/2023 তারিখে প্রদানকৃত পরিবেশ ছাড়পত্রের মেয়াদ 8/2/2023 তারিখে উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে এই ছাড়পত্র নবায়ন করা হয়নি। তার মানে হচ্ছে 8/12/2023 তারিখের পর থেকে এই প্রকল্পের কাজ পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলমান রয়েছে। DOE/clearance/5081/2011 স্মারকে 3/4/2022 তারিখে ইস্যু করা পরিবেশ ছাড়পত্রের সেকশন সি প্রেমিসেস টু হুইচ দিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাইজ অংশটি পর্যালোচনা করে দেখা যায় যে ছাড়পত্রটি প্রদান করা হয়েছে মগবাজার রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেলের পেছন দিক হতে হাতিরপুল, কাটাবন ও পলাশী পর্যন্ত নির্মাণ কাজ পরিচালনা করার জন্য, কিন্তু
প্রকল্পের পরামর্শক ইকবাল হাবিবের প্রতিষ্ঠান ভিত্তির ওয়েবসাইটে প্রকল্প বিষয়ক ড্রয়িং থেকে দেখা যায় যে প্রকল্পের নির্মাণ কাজ 5 তারকা সোনারগাঁও হোটেলের পেছন থেকে সরিয়ে বিয়াম স্কুল ও কলেজের পেছনে নিয়ে আসা হয়েছে, যার সংযুক্তি 11-তে গিয়ে দেখানো হয়েছে। নবায়নকৃত পরিবেশ ছাড়পত্রের 1 নং শর্তে বলা হয়েছে প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক এ প্রকল্পের দেয়া তথ্যের বাইরে প্রকল্প কার্যক্রমের কোনরূপ পরিবর্তন করা হলে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করতে হবে, যা সংযুক্তি 10-এ দেখানো হয়েছে। প্রকল্পের নকশায় এ ধরনের পরিবর্তন ঘটানো সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর হতে সেটার কোনো ধরনের অনুমোদন নেওয়া হয়নি। পরিবেশ ছাড়পত্রের সেকশন ই টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট শীর্ষক অংশের সেকশন 3 অপারেটিং কন্ডিশনসে বিভিন্ন অংশ পর্যালোচনা করলে নিম্নোক্ত শর্তগুলো দেখা যায়। 3.4-এ লেখা আছে environmentally friendly construction and development practices shall be followed that minimize the loss of habitats and biodiversity. 3.16 সেকশনে বলা আছে any heritage site, ecologically critical area and other environmentally and or religious sensitive places shall be avoided during the construction phase. পান্থকুঞ্জ হাতিঝিল জলাধারে নির্মাণ কাজ চালানোর মাধ্যমে এই দুটি শর্ত ভঙ্গ করা হয়েছে। উক্ত ছাড়পত্রের শেষ অংশে বলা আছে violation of any of the above conditions shall render this clearance void, অর্থাৎ উক্ত শর্তসমূহ ভঙ্গের দায়ে পরিবেশ অধিদপ্তর হতে প্রদানকৃত উক্ত পরিবেশ ছাড়পত্র বাতিল করা যেতে পারে। একই সাথে ছাড়পত্রের 4.2 এবং 5 অংশ অনুযায়ী প্রকল্প চলাকালীন সময়ে বায়ু, পানি ও শব্দ দূষণ সংক্রান্ত রিপোর্ট 3 মাস অন্তর অন্তর পরিবেশ অধিদপ্তর বরাবর দাখিলের বিধান রয়েছে। আমাদের দাবি হলো ঢাকা যখন বিগত কয়েক বছর ধরে দূষিত নগরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে, তখন উক্ত প্রকল্পের দূষণ সংক্রান্ত এই সকল রিপোর্ট জনগণের সামনে উন্মুক্ত করা হোক এবং এই রিপোর্টসমূহ যদি পরিবেশ অধিদপ্তর বরাবর দাখিল না করা হয় তাহলে প্রকল্পের পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হোক। পরিবেশ ছাড়পত্রের সেকশন 6 নোটিফিকেশন অফ এনভায়রনমেন্টাল হার্মে বলা আছে দ্য ক্লিয়ারেন্স সার্টিফিকেট হোল্ডার অর ইটস এমপ্লয়িজ মাস্ট নোটিফাই দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট of incidences causing or threatening material harm to the environment as soon as practicable after the person becomes aware of the incident. এই প্রকল্পের জন্য হাতিঝিল জলাধার ভরাট এবং পান্থকুঞ্জ পার্কের 2000 গাছ কেটে মারাত্মক পরিবেশ বিপর্যয় ডেকে আনলেও এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে কিনা তা আমাদের আসলে জানা নেই। যদি জানানো না হয়ে থাকে তাহলে তার ভিত্তিতে এই পরিবেশ ছাড়পত্র বাতিল করে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ না দেয়া আইনের লঙ্ঘন। আর যদি জানানো হয়ে থাকে তাহলে এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর কি ব্যবস্থা গ্রহণ করেছে তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর দায় এড়াতে পারে না। পরিবেশ ছাড়পত্রবিহীন এই প্রকল্পের পরিচালনার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর উভয়ের বিরুদ্ধে যথাযথ নির্দেশনা প্রদানের প্রার্থনা করছি। অভিযোগ 4, বৈষম্যমূলক চুক্তির ধারা ও জনস্বার্থ বিরোধী দুর্নীতিগ্রস্ত প্রকল্প। বিজ্ঞ বিচারকগণ, আপনারা দেখেছেন কিভাবে অর্থনৈতিক চাতুরি ও রাষ্ট্রীয় নীতিমালা অমান্য করে এই প্রকল্পকে অনুমোদন দেয়া হয়েছে। আমরা আপনাদের সামনে এখন উপস্থাপন করব কিভাবে একটি বৈষম্যমূলক চুক্তি এবং জনস্বার্থ বিরোধী প্রকল্প দেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সংযুক্তি 12-তে আমরা sharebiz.net-এ 10 সেপ্টেম্বর 2023 তারিখে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকৃত মালিককে শীর্ষক এই সংবাদ পর্যালোচনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে চুক্তির বেশ কিছু দিক উঠে আসে। চুক্তি অনুযায়ী বিনিয়োগকারী প্রতিষ্ঠান 25 বছর ধরে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে হতে টোল আদায়ের সুযোগ পাবে। বিনিয়োগকারীদের অধীনে থাকা অবস্থায় উড়াল সড়ক থেকে 25 বছরে বাংলাদেশ ফি হিসেবে পাবে মাত্র 272 কোটি টাকা। লিঙ্ক প্রকল্প মিলিয়ে 52.9% সরাসরি বিনিয়োগ করার পরেও উড়াল সড়ক দিয়ে দিনে 80,000-এর বেশি
যানবাহন চলাচল করলে বাড়তি যে টোল আদায় হবে তার মাত্র 25% বাংলাদেশ পাবে। অন্যদিকে 13,500-এর চেয়ে কম যানবাহন চলাচল করলে বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দিতে হবে সরকারের। চুক্তিতে বলা আছে একটানা 15 দিন দৈনিক গড়ে 13,500-এর কম যানবাহন চলাচল করলে ক্ষতিপূরণ হিসাবে বিনিয়োগকারীকে চুক্তি অনুযায়ী 25 বছরের চেয়ে বাড়তি সময় টোল আদায় করার সুযোগ দিতে হবে। এই চুক্তিতে বাংলাদেশের ভূমি ব্যবহার, পরিবেশ ধ্বংসের যে ক্ষতি তার কোনো হিসেব নেই। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের দেয়া 128 একর জমির মূল্যমান আনুমানিক 6,000 কোটি টাকা বিবেচনা নেওয়া হয়নি। বাংলাদেশ রেলওয়ে টোলের কোনো অংশ সেভাবে পাবে না। এই প্রকল্পের কারণে ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন রেলপথ নির্মাণ প্রকল্প আটকে আছে। আমাদের অভিযোগ হলো বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার্থে বৈষম্যমূলক চুক্তি করে এই জনস্বার্থ বিরোধী প্রকল্প নেওয়া হয়েছে। আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলীর নিকট এই বৈষম্যমূলক ও জনস্বার্থ বিরোধী প্রকল্প ও চুক্তির সাথে জড়িত ও প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশ প্রদানের প্রার্থনা করছি। অভিযোগ 5, নাগরিক হত্যা ও বিদেশি কোম্পানির দায়মুক্তি। মাননীয় বিচারকগণ, এ পর্যায়ে আমি আপনাদের সামনে সংযুক্তি 13 হিসাবে দাখিলকৃত কিছু পত্রিকার সংবাদ পেশ করতে চাই, যেগুলো পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দায়িত্বে থাকা কোম্পানির দায়িত্বহীনতার একাধিক ব্যক্তির মৃত্যু হলেও কোম্পানিকে দায়বদ্ধ করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে প্রাণ গিয়েছে বহু মানুষের, কিন্তু শাস্তি হয়নি কোম্পানি বা কোম্পানির কোনো প্রতিনিধির। দায় চাপানো হয়েছে সাধারণ নাগরিকের উপর বা কর্মীদের উপর, যা সত্যিই বিস্ময়কর। দ্য ডেইলি স্টার বাংলার 29 মে 2023 তারিখের, অর্থাৎ আজ হতে ঠিক 2 বছর আগের এই ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় মহাখালী নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচ দিয়ে যাওয়ার সময় 12 বছরের একজন অজ্ঞাতনামা শিশুর মাথার উপর থেকে রড পড়ে। সেই রডের টুকরো শিশুটির মাথায় ঢুকে যায় এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এবং এই ঘটনায় শ্রমিক মোহাম্মদ হাসানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বনানী মহাখালীর সাইট ম্যানেজার হাসিব হাসান মামলা করেন। নাগরিক হোক কিংবা শ্রমিক, প্রতিটি ক্ষেত্রেই আসলে নির্মাণকারী প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে দায় মুক্তি। আমরা এই হত্যার দায়ে নির্মাণ কাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি প্রদানের জন্য শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর নির্দেশনা প্রার্থনা করছি। অভিযোগ 6, প্রকল্পের অজুহাতে পান্থকুঞ্জে গাছ কাটার কারণে পাখি, বাদুড় ও পতঙ্গদের মৃত্যু, প্রজননে ব্যাঘাত ঘটানো ও আশ্রয়হীন করা। মাননীয় বিচারকগণ, বেঁচে থাকার কিংবা বাসস্থানের অধিকার কেবল মানুষের নয়, পশু পাখি সহ প্রতিটি প্রাণ প্রজাতির একই অধিকার রয়েছে। পান্থকুঞ্জের গাছগুলোতে বহু পাখি, পতঙ্গ এবং বাদুড়ের বাসস্থান ছিল। গাছগুলো কেটে ফেলার কারণে আমরা লক্ষ্য করেছি অনেক পাখির ডিম নিচে পড়ে গিয়ে নষ্ট হয় এবং বাসস্থান হারিয়ে তারা টানা 4-5 দিন আশপাশে ঘুরতে থাকে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন 1920 বিলোপ করে প্রাণী কল্যাণ আইন 2019 প্রণয়ন করা হয়েছে, যার ধারা 6-1 ক অনুযায়ী কোনো কার্য বা কার্য হতে বিরত থাকা প্রাণীর অসুস্থতার কারণ হয়, তাহলে তা প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণ হিসেবে গণ্য হবে। তাছাড়া ধারা 6 উপধারা 2 অনুযায়ী উপধারা 1-এ উল্লিখিত আচরণ বা কার্য ছাড়াও সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি কর্তৃক প্রাণীর প্রতি অন্য কোনো আচরণ বা কার্যকেও প্রাণীর প্রতি অপ্রয়োজনীয় নিষ্ঠুর আচরণ হিসেবে ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। স্পষ্টতই পান্থকুঞ্জে 2000 গাছ কেটে ফেলার কারণে পাখিদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়াও দেশের উচ্চ আদালত নদীর ব্যক্তিসত্তা স্বীকার করেছে, পরিবেশেরও ব্যক্তিসত্তা আছে। কেটে ফেলা গাছ, পাখি সবারই একই রকম ব্যক্তিসত্তা আছে বলে আমরা মনে করি। আমরা মাননীয় আদালতের কাছে পান্থকুঞ্জের পরিবেশ ও গাছের ব্যক্তিসত্তার অধিকারের স্বীকৃতি দাবি করছি। একই সাথে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি দাবি করছি। পান্থকুঞ্জ পার্কে দেশীয় প্রজাতির গাছ রোপণ, পানি
ও পাখিদের আবাস রক্ষার দাবি জানাচ্ছি। পান্থকুঞ্জ মোকদ্দমা জনগণ বনাম অন্তর্বর্তীকালীন সরকার শীর্ষক গণশুনানির বাদী পক্ষের প্রসিকিউটর হিসেবে আমি উপরিউক্ত 6টি অভিযোগের সপক্ষে দালিলিক স্বাক্ষর প্রমাণ বিচারক মণ্ডলীর বিবেচনার জন্য উপস্থাপন করলাম। এ পর্যায়ে বাদী পক্ষের মৌখিক সাক্ষীদের উপস্থাপন করার জন্য বিচারক মণ্ডলীর নিকট অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আমি আপনাদের সামনে এখন সাক্ষীগণের তালিকাটি পেশ করতে চাই। বিজ্ঞ বিচারকগণ, আজ আমাদের পান্থকুঞ্জ মোকদ্দমা জনগণ বনাম অন্তর্বর্তীকালীন সরকার শীর্ষক গণশুনানির সাক্ষীগণের মধ্যে প্রথম সাক্ষী হিসেবে উপস্থিত আছেন ডক্টর আদিল মোহাম্মদ খান, নগর পরিকল্পনাবিদ। জি, আমি ডক্টর আদিল মোহাম্মদ খান শপথ করছি যে যা বলিব সত্য হইব, সত্য বই মিথ্যা বলিব না। বিজ্ঞ আদালত, আজকে যে পান্থকুঞ্জ মোকদ্দমা জনগণ বনাম অন্তর্বর্তী সরকারে আমাদের পক্ষ থেকে আমাদের প্রসিকিউটর আপনাদের কাছে আমাদের যে বাদী পক্ষের যে অভিযোগগুলো উপস্থাপন করেছেন, এর বিপরীতে পরিকল্পনাবিদ হিসেবে আমি প্রকল্পটাকে ব্যাখ্যা করতে চাই এবং কোন কোন যুক্তিতে এই প্রকল্পের যে রাষ্ট্রপক্ষ এবং এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান তারা পরিকল্পনা এবং দেশের পরিবেশ সংক্রান্ত আইন এবং নীতিমালা লঙ্ঘন করেছে সেই বিষয়টা আমি উপস্থাপন করব। বিজ্ঞ আদালত, আপনারা জানেন যে এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে, এই প্রকল্পটা যখন নেওয়া হয়েছে তখন কনসিভ করা হয়েছিল যে এই প্রকল্পের মাধ্যমে দেশের উত্তরাঞ্চল থেকে যে গাড়িগুলো আসবে সেগুলোকে ঢাকাকে বাইপাস করে দিয়ে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলে যাবে। তাহলে প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে বাইপাস করে চলে যাওয়া, যেন ঢাকার উত্তর এবং দক্ষিণের মধ্যে স্পিডি কানেক্টিভিটি তৈরি হয়। এবং এই প্রেক্ষিতে রাষ্ট্রের পক্ষ থেকে যে ট্রাফিক রিপোর্টগুলো তৈরি করা হয় সেখানে রাষ্ট্র 5টি অল্টারনেটিভ নিয়ে কাজ করেছিল যে এই রাস্তার বা অ্যালাইনমেন্টটা কোথায় কোথায় হতে পারে। সেখানে তাদের রিপোর্ট অনুযায়ী সেই প্রকল্পে তারা বলেছিল অপশন সি বা অপশন 3 নম্বর অপশন এই প্রকল্পটা আমাদের হচ্ছে যে ইস্টার্ন ফ্রিঞ্জ দিয়ে আমাদের উত্তরা এয়ারপোর্টের ওই দিক দিয়ে ঢুকে সাতারকুল হয়ে ড্যামরা দিয়ে শ্যামপুর দিয়ে বের হয়ে যাবে। তাদের প্রস্তাব অনুযায়ী অপশন 3টা ছিল সবচেয়ে সুইটেবল বেস্ট অপশন। আর সেখানে 5 নম্বর অপশন নামে যে অপশনটা ছিল, যে অপশনটাতে আমরা এখনকার যেই অ্যালাইনমেন্টে কাজ হচ্ছে, যেটা পরবর্তীতে আমাদের মগবাজার হয়ে আমাদের কমলাপুর হয়ে যাত্রাবাড়ি হয়ে যেটা বের হতে যায়, সেখানে বলা হয়েছিল যে এই অপশনটা আসলে অপশন 3-র তুলনায় এই কারণে সেটা হচ্ছে চয়েসে নেওয়া যাবে না, কারণটা হচ্ছে এর মাধ্যমে ঢাকা শহরের একটা বেড়ে ওঠা শহরের মধ্যে যখন অনেকগুলো র্যাম্প নামবে সেই শহরে অনেক ধরনের ট্রাফিক ইম্প্যাক্ট তৈরি করবে। এবং এই প্রকল্প রিপোর্টের ডিটেইল যে ট্রাফিক রিপোর্টে সেখানে এই কথাগুলো স্পষ্ট করে বলা আছে, এই প্রকল্পটা যদি হয় এই প্রকল্পে যে 31টা র্যাম্প নামবে, যেই র্যাম্পটা ইতিমধ্যে গড়ে ওঠা শহর, যেই শহরটা বিশ্বের অন্যতম অবাসযোগ্য শহর না বরঞ্চ অন্যতম যানজটের শহর, এই শহরের মাঝখান দিয়ে যখন র্যাম্পগুলো নামবে তখন এই এলাকাগুলোতে ট্রাফিক জ্যাম বাড়বে। পার্টিকুলারলি আমাদের যে লিঙ্কটা পরবর্তীতে অ্যাড করা হলো, যেটা এফডিসি থেকে পলাশী পর্যন্ত যেই লিঙ্কের বাতিল নিয়ে আমরা কথা বলছি, সেই লিঙ্কের রিপোর্টে বলা হয়েছে যে এই প্রকল্পটা হলে আমাদের পলাশীতে জাম বাড়বে। সেখানে বলা হয়েছে হলে সেটা এলিফ্যান্ট রোড, কাটাবন, এই পুরো এলাকায় জাম বাড়বে। সেটা ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টে তারা স্বীকার করেছে। তারা স্বীকার করার পরে এটাও বলেছে এই প্রকল্পে যদি এইদিকে এই ধরনের একটা লাইন হয়, যেই লাইনটার মূল অবজেক্টিভটা হচ্ছে ব্যক্তিগত গাড়িকে সেই লাইনের উপরে তুলবে। এবং এই সরকারি রিপোর্টে বলা হয়েছে যে ইতিমধ্যে এই লাইনটা যদিও লাইনটা অসম্পূর্ণ, এই লাইনটা হওয়ার পরে যতগুলো গাড়ি উঠেছে সরকার তার রিপোর্টে বলেছে 98% গাড়ি হচ্ছে ব্যক্তিগত গাড়ি। তাহলে আমরা ধরে নিতে পারি যখন এই প্রকল্পের নতুন লিঙ্কটা যখন পলাশী পর্যন্ত যাবে, সেটাও তারা ধরে নিয়েছে এখানটাতে প্রচুর ব্যক্তিগত গাড়ি উঠবে, ব্যক্তিগত গাড়ি উঠলে এই প্রকল্পের ব্যয়ভার উঠবে। এবং এই কারণে ট্রাফিক ইম্প্যাক্ট রিপোর্টে বলা হয়েছিল যদি এইখানে ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক একটা এই ধরনের এলিভেটেড রোড তৈরি করা হয়, ভবিষ্যতে এই লাইনে যদি আমরা কোনো গণ পরিবহন বিআরটি বা এমআরটি করতে চাই, এই লাইন দিয়ে একটা রাস্তার উপরে নিশ্চয়ই 2টা এই ধরনের লাইন হতে পারে না।
সেখানে বলা হয়েছিল ট্রাফিক রোডটা তৈরি করা গেলে ভবিষ্যতে গণপরিবহনের সম্ভাবনা নস্বাত হয়ে যাবে এবং ব্যক্তিগত গাড়ি যেহেতু উপর দিয়ে শুধু যাবে না, আমাদের এই যে পার্টিকুলারলি আমরা যেটা বলছি পান্থকুঞ্জের উপর একটা র্যাম্প আমার কথা, আমাদের নীলক্ষেত হয়ে পলাশির মধ্যে যে র্যাম্পগুলোর আমার কথা, সেই জায়গাতে একটা বড় ট্রাফিক জ্যাম তৈরি করবে। এবং সেখানে আপনারা জানেন যে এই পুরো এলাকাতে আমরা যে পান্থকুঞ্জ এবং হাতিঝিলের কথা বলেছি, তার পাশে এই র্যাম্পটা যেখানে শেষ হবে সেটা বিশ্ববিদ্যালয় এলাকা। সেখানে দুটো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় আছে, একটি হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, আরেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আপনারা যদি প্রকল্পের নকশাটা খেয়াল করেন, এই প্রকল্পের নকশায় শেষ র্যাম্পটা নামবে হচ্ছে আমাদের পলাশিতে, এবং পলাশির যদি আমরা বলি প্রায় 200 মিটারের মধ্যে পরবর্তীতে হানিফ ফ্লাইওভারে আরেকটা র্যাম্প আছে। তাহলে এই দিক দিয়ে যখন র্যাম্পটা নামবে, নেমে 200 মিটার বুয়েটের মাঝখান দিয়ে ক্রস করবে এবং বুয়েটের মাঝখান দিয়ে গিয়ে আরেকটা র্যাম্পের উপরে উঠবে, আরেকটা ফ্লাইওভার উপরে উঠবে। তাহলে বুয়েটের এই জায়গাটাতে এবং ঢাকা ভার্সিটির এই জায়গাতে যে একাডেমিক পরিবেশ আছে, আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনেক গাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে মাটির উপর দিয়ে যাবে, সেটা র্যাম্প বা এলিভেটেড সেকশন দিয়ে যাবে না। যার ফলে এটা নিশ্চিতভাবেই বলা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সামগ্রিক যে এনভায়রনমেন্ট, এই অতিরিক্ত যে ট্রাফিক লোড, সেই লোডের কারণে নষ্ট হবে। এবং আরেকটা বিষয় আপনাদের আমি গুরুত্ব আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম, এই পুরো প্রকল্পটাই হচ্ছে ব্যক্তিগত গাড়ির জন্য এই এলিভেটেড লিঙ্কটাকে ডিজাইন করা হয়েছে। এবং ব্যক্তিগত গাড়ির জন্য যখন আমরা এই প্রকল্পের কারণে আমাদের এই যে ব্যস্ত, আমাদের এখান থেকে কাঁঠালবাগান থেকে আমরা কাঁটাবন হয়ে আমরা নীলক্ষেত হয়ে যখন বুয়েটে যাব, এই জায়গাতে বছরের সারা বছর কিন্তু এমনিতেই নিচের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম থাকে। তাহলে এলিভেটেড এক্সপ্রেসের আমাদের যে পিলারগুলো যে বসবে, পিলারগুলো বসার জন্য এক্সিস্টিং রোডের 1/3 কিন্তু নষ্ট হয়ে যাবে। এক্সিস্টিং রোডের তাহলে 2/3 গাড়ি যাবে এবং বিদ্যমান যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো চলাচলের পথ আরও সংকুচিত হয়ে যাবে। তাহলে নিচের রাস্তায় যেখানে সাধারণ মানুষ চলে, সেই রাস্তাটাকে সংকুচিত করে দিয়ে আমরা যে উদাহরণটা আমরা ঢাকা শহরে অন্যান্য যত ফ্লাইওভার হয়েছে সব জায়গাতে গেলে আপনারা দেখবেন নিচের রাস্তাগুলো সাংঘাতিক বিপর্যস্ত। এই একই জিনিস হবে আমাদের এই বিদ্যমান এই রাস্তার ক্ষেত্রে। তাহলে আমরা যে যারা 99% লোক যে নিচের রাস্তাটা ব্যবহার করি, যার অধিকাংশ লোকই হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের রিক্সা, সাইকেল এবং গণপরিবহন এই রাস্তায় চলে। তাহলে সেই রাস্তাটাকে আমরা ধ্বংস করে দিয়ে উপরে ব্যক্তিগত যারা গাড়ি চলবেন, যারা উচ্চবিত্ত, তাদের জন্য যেই নতুন লিঙ্কটা আমরা তৈরি করলাম, যে লিঙ্কটা অরিজিনাল প্ল্যানে ছিল না এবং যেটা অপশনে ছিল না, সেটাকে পরবর্তীতে আমরা যখন জায়েজ করলাম তখন কিন্তু এই বিষয়গুলোকে একেবারে ধামাচাপা দিয়ে এই প্রস্তাবনাকে নিয়ে আসা হয়েছে। প্ল্যানিং আমরা বলি যে কোনো এই ধরনের ট্রাফিক যদি আমরা রিপোর্ট বা ট্রাফিক প্রজেক্ট আমরা যদি করতে চাই, সেখানে আমাদের ট্রাফিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট লাগবে। সেখানে যদি পরিবেশগত সংকটাপন্ন বিষয় থাকে, আলোচ্য ক্ষেত্রে যেটা পান্থকুঞ্জ এবং হাতিঝিল, এটা ডিটেইলড এনভায়রনমেন্টাল স্টাডি লাগবে। এবং এখানে এই নতুন রাস্তা হলে এই পুরো এলাকার সামগ্রিক পরিকল্পনাগত প্রভাব সেটা লাগবে। 3টা স্টাডি দরকার, অথচ এখানে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করা হয় নাই, প্ল্যানিং ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয় নাই, শুধুমাত্র নামমাত্র ট্রান্সপোর্ট অ্যাসেসমেন্ট, যেখানেও তারা স্বীকার করেছে এই রাস্তাটা কতটুকু বিধ্বংসী। সেটা স্বীকার করার পরেও তারা এই প্রকল্পটাকে এগিয়েছে এবং তারা এই এলাকাতে কি পরিমাণ আমাদের গাছ কাটা যাবে এই ধরনের কোনো অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরি করা হয় নাই। আমাদের হাতিরঝিলে যে নতুন মাটি ভরাট করে, হাতিরঝিলের বিশাল অংশে যে আমরা মাটি ভরাট করে শুধুমাত্র যে আমরা পরিবেশগত বিপর্যয় ডেকে আনিনি, সেখানে বায়োডাইভার্সিটি বিপর্যয় হয়েছে, এই বিষয়গুলো কোনো রিপোর্ট নাই। আমাদের সরকারের কাছে আমরা ডিওইর কাছে আমরা যেই রিপোর্ট চেয়েছিলাম যে তারা প্রতিবেদন নিয়েছে কিনা, ক্লিয়ারেন্স নিয়েছে কিনা, আমরা পেয়েছি যে তারা কোনো ক্লিয়ারেন্স নেয়নি। তাহলে এত ধরনের ব্যত্যয়ের পরেও কিভাবে এই প্রকল্পটা এখন পর্যন্ত চলতে পারে? এবং সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে, যেই প্রকল্পটা ইতিমধ্যে আমরা ডিজাইন করেছি, চুক্তি করেছি, তাহলে আমরা মাঝপথে কিভাবে বাতিল করব? আমরা আপনাদের কাছে যে জিনিসটা নোট দিতে চাই, আমরা প্রকল্প বাতিল চাইনি, আমরা চেয়েছি যে লিঙ্ক সড়কটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে সেই সড়কটা বাতিল। এবং আপনাদের এই পয়েন্টটা দৃষ্টি দিতে চাই যে এই মানে যে বিগত সরকার যাদের সাথে ইতাল থাইয়ের সাথে যেই চুক্তিটা করেছিল, তাদের সাথে গভর্নমেন্টের চুক্তি হয়েছিল, সেই ইতাল থাই কিন্তু এখন এই প্রকল্পের ইমপ্লিমেন্টিং বা ঠিকাদারি দায়িত্ব থেকে চলে গিয়েছে। তার মানে মূল যাদের সাথে চুক্তি হচ্ছে সেই চুক্তিকারী মানে সেই কোম্পানিটাই হাওয়া হয়ে গেছে। তারা যদি হাওয়া হয়ে যায় তাহলে সরকার কিভাবে বারবার আমাদেরকে বলে প্রকল্প নিয়ে কোনো কথা বলা যাবে না, চুক্তি হয়ে গেছে, চুক্তির মূল যার সাথে কন্ট্রাক্ট হয়েছে তারাই নাই। তাহলে এই প্রকল্প অবশ্যই রিভিশন করা সম্ভব। এবং এত ধরনের বিপর্যয়ের পরে আমরা যার দালিলিক প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং যার বিপরীতে রাষ্ট্রপক্ষ
এখন পর্যন্ত কোনো ধরনের উপাত্ত তথ্য তো উপস্থাপন করতে পারিনি, বরঞ্চ দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছেন, রাষ্ট্ররক্ষা আন্দোলনকারী সবাই, তাদের সাথে বসবার মতো সৎ সাহস দেখাতে পারেনি। এবং আজকে আপনারা দেখছেন বিবাদী পক্ষে তারা কেউ আজকে এই গণশুনানিতে উপস্থিত হতে পারেনি। তো সার্বিক বিবেচনায় জনগণের সাথে আলাপ ছাড়া এই 99% লোক যারা উপরের রাস্তার কোনো ধরনের তারা কোনো বেনিফিট পাবে না, অথচ তাদের পরিবেশ, তাদের পার্ক, তাদের ওপেন স্পেস, তাদের রাস্তা ধ্বংস করে দিয়ে কিভাবে এই প্রকল্পটা চলতে পারে, আমি এই বিষয়টা অ্যাজ এ আরবান প্ল্যানার আপনাদের দৃষ্টিতে নিতে চাই। এটা পরিকল্পনার মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক, এবং এই যে সারা পৃথিবীতে নগর পরিকল্পনা, ট্রাফিক পরিকল্পনায় যেটা এখন এসেছে গণপরিবহন ভিত্তিক পরিকল্পনা, যেখানে জনগণের জন্য গণপরিবহনের পরিকল্পনা করা হয়, ব্যক্তিগত গাড়ির জন্য ফ্লাইওভার, এটা একটা ফ্লাইওভার চলে এসেছে। এই ফ্লাইওভারের ধারণা থেকে সারা পৃথিবীর আধুনিক নগর পরিকল্পনা অনেক দূরে সরে এসেছে। তাহলে সারা পৃথিবী যেখানে ফ্লাইওভার ভাঙছে, সেখানে আমরা এই নতুন লিঙ্ক সড়ক, যেটা একটা ফ্লাইওভার, নতুন একটা ফ্লাইওভার তৈরি করেছি। আপনারা ইতিমধ্যে আপনারা অবগত আছেন, ঢাকা শহরে হানি ফ্লাইওভার থেকে শুরু করে মগবাজার ফ্লাইওভার বা মহাখালী ফ্লাইওভারে পিক আওয়ারে কিভাবে জ্যাম লেগে থাকে, এটা ফ্লাইওভারের নিত্য নৈমিত্তিক চিত্র। এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের এই যে বিভিন্ন কুড়িলের যে ইন্টারসেকশন, ফার্মগেট ইন্টারসেকশনে এই এক্সপ্রেসওয়ে র্যাম্পগুলো যেখানে নেমেছে, সেখানে বিস্তার একটা যানজট হয়েছে। আমরা আশঙ্কা করছি এই যে আমাদের এই যে বাংলা মোটর থেকে শুরু করে কটাবন, আমাদের পলাশী, নীলক্ষেত, এই জায়গাটাতে ইতিমধ্যেই আমাদের ঢাকা শহরের অন্যতম ট্রাফিক জ্যামের শহর, এই জায়গাতে ট্রাফিক জ্যাম থাকে। তাহলে এই যদি এলিভেটেড এক্সপ্রেসের এই লিঙ্কটা যদি সত্যিকারেই যদি সরকার যদি নিবৃত্ত না হয়ে এটা সম্পন্ন করে, তাহলে সামগ্রিকভাবেই এই এলাকার উপরে, জনগণের উপরে, পরিবহন ব্যবস্থার উপরে এবং পরিবেশের উপরে বিপর্যয় নেমে আসবে। এবং সরকার যেটাকে বলছে উন্নয়ন, আমরা বলছি অ্যাজ এ আরবান প্ল্যানিং এক্সপার্ট এবং প্ল্যানার হিসেবে বলছি এটা একটা ধ্বংসায়ন। এই যে ধ্বংসায়ন থেকে রাষ্ট্রকে বাঁচাতে গেলে আমাদের ইতিমধ্যে যে কলাম বা পিলারগুলো তৈরি হয়েছে হাতির ঝিলের উপরে, সেগুলিকে সরিয়ে ফেলা উচিত। এবং এটা খুবই সম্ভব এই যে আমাদের এই এক্সপ্রেসওয়ে প্রকল্পটাকে আমরা যাত্রাবাড়ি পর্যন্ত আমরা এজুয়াল নিতে পারবো, কিন্তু লিঙ্কটাকে অবশ্যই বাদ দিতে হবে। জনগণের পক্ষ থেকে এজ এ প্রফেশনাল আমি আপনাদের কাছে এই দাবিটা উপস্থাপন করলাম। আপনারা যেন এই বিবেচনায় নিয়ে আপনাদের যেন রায়টা প্রদান করেন, যেন জনগণ এই যে এক্সপ্রেসওয়ের নাম দিয়ে যে ফ্লাইওভারটা আছে, সেই ফ্লাইওভারের হাত থেকে এই এলাকার পরিবেশ, প্রতিবেশ এবং জনগণ এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থা নিস্তার পায়। ধন্যবাদ। আপনার বক্তব্য থেকে অনেক কিছুই পরিষ্কার হয়েছে। আপনি মাঝখানে একটা কথা বলেছেন যে সরকার নিজেও স্বীকার করেছে যে এর মধ্যে এটা একটা ধ্বংসী প্রভাব আছে। এইটা স্বীকার করার পরেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কি কারণে এটা অব্যাহত রেখেছে বলে পরিকল্পনাবিদ হিসেবে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় এই ধরনের প্রকল্প যেগুলোর সাথে অধিকাংশ গণমানুষের সংস্রব নেই, কিন্তু ঠিকাদারদের লাভ ক্ষতির হিসেব আছে, আমার মনে হয় সরকার এখানে ঠিকাদারদের পক্ষ নিয়েছে। এবং জনগণের পক্ষ নিলে অবশ্যই সরকার এই প্রকল্প নিয়ে অন্তত ডায়লগ করার সৎসাহস দেখাতো। এবং বারবার তারা বলছে যে চুক্তি হয়ে গেছে, আমরা ফেরত আসতে পারবো না। কিন্তু আমি আপনাদের কাছে যে পয়েন্টটা বললাম, যাদের সাথে চুক্তি হয়েছিল তারাই এখন দৃশ্যপট থেকে হারিয়ে গেছে। সুতরাং সরকার এখানে গুটিপদক ঠিকাদারদের স্বার্থ রক্ষা করতে চায়। জনগণের কাতারে সরকার এখনো নামতে পারেনি, যেই প্রবণতাটা আমরা অতীত সরকারের আমলে দেখেছিলাম। আমরা বিস্মিত হয়েছি। আমরা এই সরকারের কাছে এই আশাটা করেছিলাম এই সরকার জনমানুষের জন্য যে উপকারী প্রকল্প সেটা নিয়ে কথা বলবে, এবং পরিবেশ বিধ্বংসী এতগুলো এলিমেন্ট এবং সরকারি সংস্থার যে আইন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে পরিবেশের যে ছাড়পত্র নেওয়ার কথা, এটা আমরা হাতে কলমে তাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রকল্পে গাছ কাটা হয়েছে, কোনো ছাড়পত্র নেই, এদিক দিয়ে যত কর্মকাণ্ড হচ্ছে ছাড়পত্র নেই। কিন্তু সরকার বিস্ময়করভাবে এখনও সেই পুরাতন ঠিকাদারদের পক্ষ নিয়ে তারা এই প্রকল্পটা এগিয়ে নিয়ে যেতে চায়। এই জন্য আমরা জনগণের পক্ষ থেকে আমি নগর পরিকল্পনা হিসেবে এই বিষয়টা আপনার সঙ্গে বলবো। ধন্যবাদ আপনাকে। আমি এখন বিজ্ঞ বিচারকদের অনুমতি নিয়ে আমাদের দ্বিতীয় সাক্ষী পাভেল পার্থ, প্রাণ প্রকৃতি বিষয়ক গবেষক এবং লেখককে পোডিয়ামে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি পাভেল পার্থ, লেখক ও গবেষক, শপথ করিতেছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারণে পান্থকুঞ্জ পার্ক এবং হাতির ঝিলের যে প্রাণ প্রকৃতি এবং পরিবেশের ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ সমেত হাজির করার জন্য বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চাইছি। বিজ্ঞ আদালত, আপনারা জানেন যে একটি গাছ দৈনিক প্রায় 274 লিটার অক্সিজেন উৎপাদন করে।
একজন মানুষের জন্য প্রায় 2টি গাছ দরকার যদি একজন মানুষকে বেঁচে থাকতে হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে এই পান্থকুঞ্জ পার্কের যে 2000 গাছ কেটে ফেলা হয়েছে তার ভেতর দিয়ে প্রায় 1000 মানুষের অক্সিজেন গ্রহণের যে অধিকার সেটিকে আসলে কেড়ে নেওয়া হয়েছে। এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে যে গাছ কেটে ফেলা হয়েছে তার তালিকা হাজির করছি। বৃক্ষ এবং প্রজাতি বনজ, ফলজ, ভেষজ, শোভা বর্ধনকারী যে উদ্ভিদ: পাকুড়, বট, ডুমুর, নারিকেল, জারুল, আম, কাঁঠাল, কামিনী, কৃষ্ণচূড়া, বকুল, ছাতিম, শেওড়া, গগনশিরীষ, করই, আঠালি কলা, চাম্পা কলা, শিমুল, নিম, খেজুর, বড়ই, হরিতকি, অর্জুন, বহেরা, কাঠমল্লিকা, কাটা মেহেদি, উলট কম্বল। মাননীয় বিজ্ঞ বিচারক, আপনারা জানেন যে এই তালিকার মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 তফসিলে যে 57টি গাছকে সংরক্ষিত বৃক্ষ ঘোষণা করা হয়েছে সেখানে বট, পাকুড় বাংলাদেশের সংরক্ষিত বৃক্ষ। এছাড়াও পান্থকুঞ্জ পার্কের যে সকল হাড় বা বিরুৎ জাতীয় উদ্ভিদ কেটে ফেলা হয়েছে তার মধ্যে আছে তেলাকোচা, ক্ষেত পাপড়া, গিমাতিতা, কাঁথা শাক, কলমি, মালঞ্চ, দুর্বা, মুথা, কাটাখুদি, হুড়হুড়ে, বন্ধনে, কালো ধুতরা, থানকুনি, কাঁটা বেগুন, আসামলতা, ভৃঙ্গরাজ, শিয়ালকাটা, বেরেলা, বন বেড়ালা, কালো কেশি, ফুলকুড়ি, হাতিসুর, চাপড়া, ছত্রাক, ফার্ন, লাইকেন, শৈবাল এবং চেরচেরে ঘাস। এই পান্থকুঞ্জ পার্কে 4টি আগ্রাসী এলিয়েন ইনভেসিভ স্পিসিস শনাক্ত করা হয়েছে: আকাশমণি, ইউক্যালিপটাস, শিশু এবং পার্থেনিয়াম। একটি বিশেষ পরিবেশগত ও স্বাস্থ্যগত সতর্কতা: এক্সপ্রেসওয়ে কাজ তৈরি হওয়ার পরে পান্থকুঞ্জের গাছ কেটে ফেলার পরে পুরো পান্থকুঞ্জ পার্ক জুড়ে পার্থেনিয়াম নামে, পার্থেনিয়াম PARTHENUM স্পিসিস, একটি বিপজ্জনক আগ্রাসী এলিয়েন প্রজাতি সারা পার্কে ছড়িয়ে পড়েছে। এই পার্থেনিয়াম পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত, আপনারা জানেন যে 2016 সনে 22 ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে বৃক্ষ সংরক্ষণ আইন 2016 নীতিগতভাবে অনুমোদন হয়েছে। আন্তর্জাতিক প্রাণ বৈচিত্র্য সনদ 1992, গ্লাসগো জলবায়ু সম্মেলনের 2021 ঘোষণা এবং বাংলাদেশের জীববৈচিত্র্য আইনে এটি নিষিদ্ধ। একই সাথে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য যে সকল পাখি হত্যা করা হয়েছে, পাখির ছানা ডিমদেরকে হত্যা করা হয়েছে, পাখিরা তাদের আবাস হারিয়েছে, তাদের মধ্যে আছে চিল, ভাত শালিক, দোয়েল, চড়ুই। বিজ্ঞ আদালত, আপনারা হয়তোবা জানেন যে চড়ুই গ্লিনিং, একটি গ্লিনিং নামের যে পদ্ধতি, ডালে বসে পোকা খাওয়া, এই পদ্ধতিকে বলা হয় গ্লিনিং। চড়ুই শুধুমাত্র গ্লিনিং পদ্ধতিতে তার খাবার খেতে পারে। যেহেতু পান্থকুঞ্জের গাছ কেটে ফেলা হয়েছে এখানে চড়ুইরা নেই। ঘুঘু এবং কাঠঠোকরা, যেটি একই সাথে বাংলাদেশ বন্যপ্রাণী আইনে সংরক্ষিত পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে। টুনটুনি, যেটি ঝোপ এবং লতা জাতীয় উদ্ভিদ, মাছরাঙা এবং বাদুড়, যা কেটে ফেলা হয়েছে। আমি বাদী, আপনাকে একটু অনুরোধ করছি, যেহেতু আজান হচ্ছে আপনি একটুখানি বিরতি নেবেন। আজানের জন্য এই 3 মিনিট বিরতি দেওয়া হলো। এই আজানটা শেষ হলে আবার বাদী তার বক্তব্য উপস্থাপন করে।